আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে বসেছি সেটা শঙ্খ ঘোষের লেখা একটা অসাধারণ কবিতা বাবরের প্রার্থনা। হ্যাঁ। কবিতাটা শুরুই হচ্ছে উফ, একটা চরম মরিয়া প্রার্থনা দিয়ে। কিন্তু প্রশ্ন হলো কেন? ঠিক। আজকের আলোচনায় আমরা একজন সম্রাটের মনের গভীরে ডুব দেব, আর প্রায় গোয়েন্দার মতো খুঁজে বের করার চেষ্টা করব তার এই চূড়ান্ত হতাশার পেছনে আসল কারণটা কি, তার অতীতের পাপ নাকি বর্তমানের বিলাস। প্রশ্নটা চমৎকার, কারণ কবিতাটা আমাদের কোনো সহজ উত্তর দেয় না। এটা আসলে বাবরের, মানে তার ভেতরের জগতের একটা এক্স-রে রিপোর্টের মতো। ভেতরের জগতের এক্স-রে রিপোর্ট, বাহ! একদিকে তিনি একজন পিতা, সন্তানের জন্য যার প্রাণ কাঁদছে। আরেকদিকে তিনি একজন সম্রাট, যার সাম্রাজ্য দাঁড়িয়ে আছে বলা যায় রক্তের উপর। হুম। এই দুই সত্তার ভেতরের লড়াইটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। আমরা বোঝার চেষ্টা করব ক্ষমতার ভালোবাসার এই দ্বন্দ্বে কে জেতে আর কে হারে। তাহলে চলুন সেই ভেতরে জগতে প্রবেশ করা যাক। কবিতার শুরুটা একেবারে চমকে দেওয়ার মতো। একদম প্রথম লাইনগুলোই যেন পুরো আবহের সুরটা বেঁধে দেয়। এই তো জানু পেতে বসেছি, পশ্চিমাজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। ভাবুন একবার। এখানে তো শুরুতেই একটা সম্পূর্ণ আত্মসমর্পণের ছবি। ঠিক তাই। একজন মুঘল সম্রাট, যার সামনে গোটা হিন্দুস্তান মাথা নত করে, তিনি নিজে কারোর সামনে জানু পেতে বসেছেন। এটা একটা প্রচণ্ড শক্তিশালী ছবি। অবশ্যই। আর পশ্চিম দিকটার উল্লেখও খুব গুরুত্বপূর্ণ। পশ্চিম মানে সূর্যাস্তের দিক, মানে সবকিছু শেষ হয়ে যাওয়ার একটা ইঙ্গিত। আবার প্রার্থনার দিকও তো বটে। হ্যাঁ, প্রার্থনার সময় পশ্চিম দিকে মুখ করার একটা রীতিও আছে। কবি দুটো অর্থই হয়তো একসঙ্গে ব্যবহার করছেন এখানে। কিন্তু যে লাইনটা আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে সেটা হলো, আজ বসন্তের শূন্য হাত। বসন্ত তো নতুন জীবন, নতুন সৃষ্টির প্রতীক। একদম। সেই বসন্তের হাতই যদি খালি থাকে তাহলে তো আর কোনো আশাই বাকি থাকে না। এটা তো একটা ভয়ঙ্কর বিরোধাভাস বা প্যারাডক্স। একদম। এখানেই কবিতার প্রথম বড় মোচড়। কবি শুরুতেই সব আশা, সব সম্ভাবনাকে কেড়ে নিচ্ছেন। বসন্ত এসছে, কিন্তু তার কাছে দেওয়ার মতো কিছুই নেই। কিছুই নেই। এই চরম শূন্যতার প্রেক্ষাপটে বাবরের প্রার্থনাটা আরও তীব্র, আরও মরিয়া হয়ে ওঠে। তিনি একটা বিনিময়ে বা ট্রানজ্যাকশন করতে চাইছেন, একটা সওদা। নিজের সম্পূর্ণ ধ্বংসের বিনিময়। হ্যাঁ, নিজের ধ্বংসের বিনিময়ে তিনি সন্তানের জন্য একটা স্বপ্নময় জীবন চাইছেন। আর শুধু জীবন চাইছেন না, বলছেন স্বপ্নে থাক। এই শব্দটার ব্যবহারও খুব ইন্টারেস্টিং। এর মানে কি এই যে তিনি জানেন বাস্তবটা খুব কঠিন, খুব যন্ত্রণার। ঠিক ধরেছেন। তাই তিনি চান তার সন্তান যেন সেই কঠিন বাস্তব থেকে দূরে একটা স্বপ্নের ঘোরে সুরক্ষিত থাকে। ঠিক তাই। এটা শুধু জীবন ভিক্ষা নয়, এটা হলো যন্ত্রণা থেকে মুক্তির প্রার্থনা। বাবর জানেন এই পৃথিবীতে বেঁচে থাকা মানেই ক্ষয়, পরাজয় আর হতাশার মুখোমুখি হওয়া। এই সব কিছুর ঊর্ধ্বে থাকে একটা মোহময় আদর্শ জীবন পায়। আর এই অসম্ভব চাওয়ার জন্য তিনি নিজের অস্তিত্ব পর্যন্ত বাজি রাখতে তৈরি। এটাই একজন পিতার চূড়ান্ত আত্মত্যাগ। একদম। এই আত্মত্যাগের কারণটা কি, সেই অসহায়ত্বের উৎস কোথায়, সেটা স্পষ্ট হতে শুরু হয় পরের স্তবক থেকে। এই লাইনগুলো পড়লে মানে গায়ে কাঁটা দেয়। হ্যাঁ, দেয়। কোথায় গেল স্বচ্ছ যৌবন, কোথায় কুড়ে খায় গোপন ক্ষয়, চোখের কোণে এই সমূহ পরাভব, বিষায় ফুসফুস ধমনী শিরা। এই গোপন ক্ষয় শব্দটা আমাকে খুব ভাবাচ্ছে। গোপন কেন? ঠিক। মনে হচ্ছে যেন অসুখটা বাইরে থেকে আসেনি, ভেতর থেকেই তৈরি হয়েছে। এখানেই কবিতার আসল রহস্যটা লুকিয়ে আছে। এই গোপন ক্ষয় শুধু একটা শারীরিক অসুস্থতা নয়, এটা আসলে বলা যেতে পারে ক্ষমতার ক্যান্সার। ক্ষমতার ক্যান্সার। ওয়াও! হ্যাঁ, বাইরে থেকে সম্রাট আর তার সাম্রাজ্যকে শক্তিশালী দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে তার অর্জনগুলোই তাকে আর তার ভবিষ্যৎকে শেষ করে দিচ্ছে। এটা শুধু ছেলের অসুস্থতা নয়, এটা পুরো সাম্রাজ্যের ভেতরকার অসুখ। যা ধীরে ধীরে সবকিছুকে কুড়ে কুড়ে খাচ্ছে। ঠিক তাই। দারুণ বলেছেন। তাহলে চোখের কোণে এই সমূহ পরাভব মানে কি শুধু রোগের কাছে হেরে যাওয়া নয়, এরা কি সেই সাম্রাজ্যের পতনের পূর্বাভাস? অবশ্যই। সমূহ পরাভব মানে টোটাল ডিফিট বা সর্বাত্মক পরাজয়। এটা জীবনের কাছে, স্বপ্নের কাছে, ভবিষ্যতের কাছে হেরে যাওয়ার একটা চিহ্ন। হুম। একজন পিতা যখন তার সন্তানের চোখে এই চূড়ান্ত পরাজয়ের ছায়া দেখেন, তখন তার গড়া সাম্রাজ্য, নিজের সমস্ত অর্জন, মানে
সব অর্থহীন হয়ে যায়। আর সেই মানসিক যন্ত্রণাটাই শারীরিক রূপ নিচ্ছে। একদম। বিষায় ফুসফুস ধমনী শিরা। এই লাইনটা দিয়ে কবি বোঝাতে চাইছেন যে এই পরাজয়ের অনুভূতিটা বিষের মতো বাবরের গোটা অস্তিত্বে ছড়িয়ে পড়ছে। এই যে ভেতরের বিষিয়ে যাওয়ার অনুভূতি, এটা একজন বাবাকে কতটা অসহায় করে তুলতে পারে তার ছবিটা আরও স্পষ্ট হয় পরের স্তবকে। হ্যাঁ, তিনি এখন এই যন্ত্রণা থেকে মুক্তি চাইছেন, কিন্তু যে পথে সেটা বেশ অদ্ভুত। জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যের আজান গান, পাথর করে দাও আমাকে, নিশ্চল আমার সন্ততি স্বপ্নে থাক। ধূসর শূন্যের আজান গান। হ্যাঁ, আজান তো নতুন দিনের আহ্বান, জীবনের প্রতীক, কিন্তু শূন্যতার আজান, এর মানে কি? এটা একটা অত্যন্ত চমকপ্রদ এবং আধুনিক চিত্রকল্প। আজান মানে আহ্বান, কিন্তু এখানে কিসের আহ্বান? এক ধূসর রংহীন শূন্যতার। তার মানে এর মানে হল বাবরের পৃথিবী থেকে সমস্ত আশা, সমস্ত রং মুছে গেছে। তার কাছে এখন একমাত্র সত্য হল এই অর্থহীনতা বা মিনিংলেসনেস। তাই তিনি চাইছেন এই শূন্যতার গানই যেন চারিদিকে বেজে ওঠে। কারণ তার ভেতরের অবস্থাও ঠিক তাই। এটা এক চরম নিরাশাবাদী বা নায়ালিস্টিক অনুভূতি। আর সেই অনুভূতি থেকে বাঁচতেই কি তিনি নিজেকে পাথর করে দিতে বলছেন, যাতে আর কিছু অনুভব করতে না হয়? ঠিক তাই। এটা হলো অনুভূতি থেকে পালানোর চরম চেষ্টা। যখন প্রিয়জনের কষ্ট দেখা ছাড়া আর কিছুই করার থাকে না, তখন একজন মানুষ চায় তার অনুভূতিগুলোই যেন মরে যায়। পাথর হয়ে গেলে আর কষ্ট পেতে হবে না। সন্তানের চোখের দিকে তাকিয়ে ভেতরটা দুমড়ে মুচড়ে যাবে না। তিনি একটা জীবন্ত জড়বস্তুতে পরিণত হতে চাইছেন আর কি, যার একটাই প্রার্থনা, সন্তান যেন ভালো থাকে। এই স্তবকে এসে পিতার অসহায়ত্ব তার চরমে পৌঁছায়। চরমে। আচ্ছা, এতদিন তো তিনি একজন অসহায় পিতা, একজন ভুক্তভোগী, কিন্তু এখান থেকে এই কবিতাটা একটা নাটকীয় মোড় নেয়। হ্যাঁ, ন্যায়। এবার তিনি কারণ খুঁজতে শুরু করেন, আর প্রথম আঙুলটা তোলেন নিজের দিকেই। এখানেই আমাদের গোয়েন্দা কাহিনীর প্রথম সূত্রটা লুকিয়ে আছে। একদম। নাকি এ শরীরে পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যের আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে। এটা কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটা, কারণ এখানে অসহায়ত্বটা অপরাধবোধে বা গিল্টের পরিণত হচ্ছে। বাবর ভাবছেন এই যে গোপন ক্ষয়, এর উৎস হয়তো বাইরে কোথাও নয়, এর উৎস হয়তো তার নিজের ইতিহাস, তার নিজের কর্ম। যে সাম্রাজ্যটা তিনি তৈরি করেছেন, হ্যাঁ, সেটা তো আর অহিংসার পথে হয়নি। অগণিত মানুষের মৃত্যু, ধ্বংস আর রক্তের ওপর দাঁড়িয়ে আছে এই মুঘল সাম্রাজ্য। কিন্তু একজন ষোড়শ শতকের সম্রাটের জন্য জয় তো বর্বর হবেই। সেটাই তো তার পেশা, ঠিক। কিন্তু এখানে তিনি নিজেই তিনি নিজেই প্রশ্নটা তুলছেন। তিনি কি এখানে সত্যিই পাপবোধে ভুগছেন, নাকি এটা শুধুই একটা ভয় যে তার ক্ষমতার উৎসই এখন তার বিনাশের কারণ হয়ে দাঁড়াচ্ছে? আমার মনে হয় দুটোই। একদিকে এটা পাপবোধ। বর্বর জয়ের উল্লাস এই শব্দগুলো ব্যবহার করে তিনি নিজের কাজকে নিজেই সমালোচনা করছেন। ঠিক। তার মনে হচ্ছে সেই জয়ের উল্লাসের মধ্যেই হয়তো ধ্বংসের বীজ লুকিয়েছিল, কর্মফলের মতো। তিনি যা করেছেন সেটাই এখন অভিশাপ হয়ে ফিরে আসছে। হ্যাঁ, তার সন্তানের ওপর। মৃত্যু ডেকে আনি নিজের ঘরে, এই লাইনটা তো সরাসরি স্বীকারোক্তি। অন্যদিকে এটা একটা গভীর ভয়ও, যে ভিত্তিপ্রস্তর দিয়ে তিনি তার ঘর বানিয়েছিলেন, সেই ভিত্তিপ্রস্তরই এখন ধসে পড়ছে। এটা এক ধরনের ঐতিহাসিক কর্মফল বা হিস্টোরিক্যাল কর্মার ধারণা। স্রষ্টা তার সৃষ্টির পেছনে ধ্বংসের দায়ভার অনুভব করছেন। একদম। তিনি বুঝতে পারছেন কোনো কিছুই শূন্য থেকে তৈরি হয় না। একটা কিছু গড়তে গেলে অন্য অনেক কিছু ভাঙতে হয়, আর সেই ভাঙনের দামই হয়তো তাকে এখন চুকাতে হচ্ছে। বেশ, তাহলে প্রথম সন্দেহভাজন হল তার নিজের অতীতের হিংস্রতা, কিন্তু পরের স্তবকেই তিনি আমাদের দ্বিতীয় আরেক সন্দেহভাজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ঠিক। তিনি বলছেন, সমস্যাটা কি অতীতের পাপ, নাকি বর্তমানের বিলাসিতা, নাকি এ প্রসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয়, হাড় এবং শরীরের ভিতরে বাসা গড়ে লক্ষ নির্বোধ পতঙ্গের? এখানে তো তিনি পুরোপুরি উল্টো একটা সম্ভাবনার কথা বলছেন। একদম। আর এটাই এই কবিতার সবচেয়ে আধুনিক দিক। এখানে বাবর প্রশ্ন তুলছেন তার লাইফস্টাইল নিয়ে। জয়ের পর যে জীবন তিনি যাপন করছেন, সেই জীবন নিয়েই তার সন্দেহ। প্রসাদের আলোর ঝলসানি। এই আলো কোনো জীবনদায়ী আলো নয়। এটা এক অন্তঃসার শূন্য কৃত্রিম জীবনের প্রতীক, যে জীবন বাইরে থেকে খুব উজ্জ্বল, খুব আকর্ষণীয় মনে হলেও ভেতরটা পুড়িয়ে ছাই করে দেয়। আর শরীরের ভিতরে বাসা গড়ে লক্ষ নির্বোধ পতঙ্গের এই লাইনটার ব্যাখ্যা কি হতে পারে?
পতঙ্গরা তো আলোর দিকে ছুটে গিয়ে আত্মহুতি দেয়। একদম। এটা অনেকটা আজকের দিনের কনজিউমারিজম বা অর্থহীন ভোগবাদের মতো। এই লক্ষ্য নির্বোধ পতঙ্গ হল সেই সব অর্থহীন উদ্দেশ্যহীন আকাঙ্ক্ষা যা আমাদের ভেতরে বাসা বাঁধে। আরও ক্ষমতা, আরও বিলাস, আরও সম্পত্তি। হ্যাঁ, এই সবের পেছনে ছুটতে ছুটতে আমরা পতঙ্গের মতোই নির্বোধ হয়ে যাই। আমাদের ভেতরের আসল সত্তাটাকে এই ভোগবাদ ধীরে ধীরে খেয়ে ফেলে। এটা একটা নৈতিক আর আধ্যাত্মিক ক্ষয়। তার মানে এটা অনেকটা আজকের দিনের ডুম স্ক্রলিংয়ের মতো। বাহ! আমরা জানি যে সোশ্যাল মিডিয়ার এই অন্তহীন আলোর ঝলকানি আমাদের ক্ষতি করছে, আমাদের ভেতরটা ফাঁপা করে দিচ্ছে, তবুও আমরা পতঙ্গের মতোই সেদিকে ছুটে যাই। অসাধারণ তুলনা। ঠিক তাই, বাবর যেন নিজের প্রাসাদে বসে সেই একই আধ্যাত্মিক ক্ষয়টা দেখতে পাচ্ছেন। তিনি এখন একটা ভয়ানক দ্বিধায় পড়েছেন। হ্যাঁ, তার সন্তানের এই দুর্গতির জন্য দায়ী কে? তার অতীতের সহিংসতা, নাকি তার বর্তমানের এই অর্থহীন বিলাসিতা? ক্রিয়েশনের যন্ত্রণা নাকি সাস্টেনিংয়ের ফাঁপা আয়োজন? তিনি কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না। একদমই না। তাই শেষ পর্যন্ত তিনি আবার সেই প্রথম জায়গাতেই ফিরে আসছেন। কবিতাটা যেখানে শুরু হয়েছিল সেখানেই শেষ হচ্ছে। কিন্তু এবার তার আরতিটা আরও তীব্র, আরও সরাসরি ঈশ্বরের দিকে। হ্যাঁ, আমারই হাতে এত দিয়েছ সম্ভার, জীর্ণ করে ওকে কোথায় নেবে? ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। এই শেষ স্তবকে এসে তার সমস্ত দ্বিধা, সমস্ত বিশ্লেষণ একপাশে সরে যায়। এখন শুধু অভিমান আর অসহায়ত্ব বাকি। তিনি সরাসরি ঈশ্বরকে প্রশ্ন করছেন। তার অভিযোগটা খুব স্পষ্ট। তুমি তো আমাকে সবকিছু, এ ক্ষমতা, এ সম্পদ, এ সম্ভার দিয়েছ, তাহলে এখন আমারই প্রিয়জনকে, আমার সৃষ্টিকে জীর্ণ করে দিয়ে কোথায় নিয়ে যাচ্ছ? এর মানে কি? জীর্ণ করে ওকে কোথায় নেবে, এই প্রশ্নটার মধ্যে যে যন্ত্রণাটা আছে সেটা অকল্পনীয়। যেন তিনি বলছেন, আমার সবকিছু কেড়ে নাও, কিন্তু আমার সৃষ্টিকে নয়, আমার ভবিষ্যতের প্রতীককে নয়। একদম। এটা ঈশ্বরের সঙ্গে সৃষ্টিকর্তার চূড়ান্ত দরকষাকষি। তিনি সব যুক্তিতর্কের ঊর্ধ্বে উঠে গিয়ে নিজেকেই বিনিময়ের বস্তু হিসেবে পেশ করছেন। কারণ দিন শেষে একজন পিতা আর সম্রাটের লড়াইয়ে পিতা জিতে যাচ্ছেন। ঠিক। তার কাছে নিজের জীবনের চেয়ে, নিজের সাম্রাজ্যের চেয়ে তার সন্তানের একটা স্বপ্নময়, শান্তিময় ভবিষ্যৎ অনেক বেশি মূল্যবান। কবিতাটা একটা বৃত্ত সম্পূর্ণ করে। তাহলে আমাদের এই গোয়েন্দা তদন্ত শেষে আমরা কি পেলাম? পেলাম একজন মানুষকে, যিনি বুঝতে পারছেন না তার সন্তানের দুর্গতির জন্য কে দায়ী, তার নিজের হিংস্র অতীত নাকি তার অন্তঃসার শূন্য বর্তমান। তিনি দুটোকেই সন্দেহ করছেন, কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না। এবং কবিতাটা কোনো সহজ উত্তর দেয় না, কারণ বাস্তব জীবনেও কোনো সহজ উত্তর থাকে না। ঠিক। শঙ্খ ঘোষ এখানে বাবরের ঐতিহাসিক প্রেক্ষাপটকে ব্যবহার করে এক চিরন্তন মানবিক সংকটের ছবি এঁকেছেন। এই সংকট শুধু বাবরের নয়, এই সংকট যে কোনো স্রষ্টার, যে কোনো মানুষের যে জীবনে কিছু একটা তৈরি করার চেষ্টা করেছে। হ্যাঁ। এই আলোচনা শেষে একটা প্রশ্ন আমাদের সবার ভাবার জন্য থেকে যায়। কবিতাটা বাবরের নামে হলেও এর আবেদনটা তো সার্বজনীন। অবশ্যই। যে কোনো নির্মাতা বা স্রষ্টার জীবনেই হয়তো এমন মুহূর্ত আসে যখন তাকে নিজেকে প্রশ্ন করতে হয় যে উচ্চাকাঙ্ক্ষা দিয়ে আমি আমার এই সাম্রাজ্য বা উত্তরাধিকার তৈরি করলাম, সেই উচ্চাকাঙ্ক্ষায় কি আমার ভবিষ্যতের জন্য বিষ হয়ে উঠছে? সাফল্যের চূড়ায় পৌঁছানোর জন্য যে পথ আমি পেরিয়ে এলাম, তার আসল দামটা কি শেষ পর্যন্ত আমার ভবিষ্যৎ প্রজন্মকে শোধ করতে হবে?